সো দেখো, আমরা এখন ক্লাসের দিকে যাচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অফকোর্স সেটা চ্যাটে লিখবা। আমি হচ্ছে তখন পরবর্তীতে চ্যাট চেক করে তোমাদের অ্যান্সার করব। আর এমনিতে আমি কোশ্চেন করলে তখন সেটা অ্যান্সার দিতে পারবো আনমিউট করে। তো আজকে হচ্ছে তোমাদের ম্যাথের উপরে ম্যারাথন ক্লাস। এবং এখানে আমরা যেই প্রত্যেকটা এমসিকিউ সলভ করব এগুলো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে হুবহুবই চলে আসে বি ইউনিট এবং তোমার ইউনিটে। বা আইবিএতে যদি দেখো যে এই কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে আসবে, এই ধাঁচেরই কোশ্চেন থাকে টুকটাক। তো এখানে এই শীটটাও খুব ইম্পর্ট্যান্ট, এটার উপর আমি অলরেডি তোমাদেরকে কমপ্লিট ক্লাস আলাদা একটা গ্রুপ করে দিয়ে দিছি। বাট এখানে আমি হচ্ছে শীটটা যেহেতু তোমাদেরকে লাইভ ক্লাস নেওয়া হয় না, তো এখানে আবার কমপ্লিট করাবো। তো যদি কোনো কোশ্চেন থাকে অফকোর্স চ্যাটে লিখবা। আর যদি কোনো কনফিউশন থাকে পরবর্তীতে, সেটা তখন তুমি আবার গ্রুপে ডিসকাস করতে পারবা কিউ&এ কমিউনিটিতে। এটাই। এখন একটু আমাকে এনশিওর করো যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কি না। হ্যাঁ, এই যে জি এই ভাইয়া, দেখা হচ্ছে যাচ্ছে। এই হচ্ছে সেই শীটটা। এখানে আমি একটু তোমাদেরকে শো করি, এখানে টোটাল কোশ্চেন আছে আই গেস কত, মেবি 175-এর মতো কোশ্চেন আছে। আর এই 175টা এমসিকিউর মধ্যে অলমোস্ট জাহাঙ্গীরনগরে তোমার যে যে টাইপ থেকে কোশ্চেন আসে ম্যাক্সিমামই দেওয়া। হ্যাঁ, কিছু কিছু টপিক হয়তো নাই, যেমন ধরো এই যে ইন্ডিসেস, তারপর লগারিদম, এই টপিকটা হয়তো নাই। এছাড়া ধরো এই যে তোমার ফাংশনের ভিতরে যেটা ডোমেইন রেঞ্জের টপিকটা, সেটা হয়তো নাই। তো এগুলোর উপরে তো আমরা আলাদা টপিক ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদেরকে গ্রুপে ওইখানে দিয়ে দিছি প্রত্যেকটা কন্টেন্ট। বাট এখানে যা যা আছে এগুলা তোমার অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে করো যে এই শীটটা কিভাবে তৈরি করা হয়েছে বা কিভাবে আমি তৈরি করছি, দ্যাট ইজ জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস যে কোশ্চেন, ইতিহাসে, হিস্ট্রিতে সমস্ত কোশ্চেনকে ঘাটাঘাটি করে এই টাইপের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। এগুলো কিন্তু জাহাঙ্গীরনগরের আসা কোশ্চেন। বুঝে গেছে? সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, আমরা যদিও নাম্বার সিস্টেমের উপরে কমপ্লিট ক্লাস নিয়েছি, সেখানে অনেক টাইপ ছিল। তো এই যে দেখো, জাহাঙ্গীরনগরে এই টাইপের অনেক কোশ্চেন আসছে অলরেডি। প্রথমে যে এমসিকিউটা, যে তোমার 43 থেকে 60 এই পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতটি আছে। তো যখন বলবে যে পর্যন্ত, এটা একটা বিষয়, আর একটা হচ্ছে তোমার মধ্যে, এটা একটা বিষয়, মানে এখানে দুইটা বিষয় বোঝার ট্রাই করো। পর্যন্ত বললে হচ্ছে তোমাকে কয়টা নাম্বারকে কাউন্ট করতে হবে, এবং মধ্যে বললে কয়টা নাম্বারকে কাউন্ট করতে হবে, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। সাপোজ আমি যদি বলি যে 43 থেকে তোমার 60 পর্যন্ত, তাহলে এখানে 43, 47, 53, 59, এই প্রত্যেকটাকে কনসিডার করতে হবে, তোমাকে অ্যান্সার হবে চারটা। আবার তুমি যদি দেখো 43 থেকে 60-এর মধ্যে, তখন কিন্তু তোমাকে এই যে 43কে, এই যে 43 সংখ্যাটিকে বাদ দিতে হবে। কেন বাদ দিবা? কারণ রিজন হচ্ছে এর মধ্যে বলছে। এখন মধ্যে বললে মাঝখানে যেগুলো আছে সেগুলো, অর্থাৎ এই যে 47, 53 এবং 59, এই তিনটাকে কনসিডার করতে হয়। দ্যাটস ওয়াই যে কোশ্চেনের তুমি ধাঁচ বুঝতে হবে। এই সেম কোশ্চেনই ধরো তোমার শিফটে আসলো, আর এই কোশ্চেনটা ধরো তোমার আরেকটা ফ্রেন্ডের শিফটে আসলো, তো দুইটাই কিন্তু জানতে হয়। তুমি এই জন্য কেয়ারফুল থাকতে হবে। নেক্সট দেখো যে 10 থেকে 80-এর মধ্যবর্তী ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ব্যবধান। এটা আমি তোমাদেরকে ব্যাচে যখন নাম্বারের উপর ক্লাস নিয়েছিলাম সেখানেও করেছিলাম। তো এখানে এটা ইজি খুবই, কারণ একটা হচ্ছে তোমার 79, আর একটা হচ্ছে তোমার এই যে 10 থেকে বলতে, তো তার মানে 11। তো এই যে 11 এবং 79, এই দুইটাকে যদি তুমি সাবট্রাক্ট করো তাহলে অ্যান্সার আসে দেখো কত, 68। ভেরি ইজি। তারপরে এক্স এন্ড ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা। এই ধাঁচের যখন কোশ্চেন আসবে, মানে এই যেরকম তোমাকে যখন এক্স এবং ওয়াই চলক দিয়ে কোশ্চেন দিবে, তখন তুমি যেটা করবা, যে যেই টাইপের সংখ্যা বলবে, সাপোজ এখানে বিজোড় বলছে, তাহলে তুমি এখানে বিজোড় সংখ্যা অ্যাজিউম করে নিবা। ধরো তোমার এক্স এর ভ্যালু নিলা তুমি 1, সবচেয়ে ছোটটা নেওয়ার ট্রাই করবা, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। ওয়াই এর ভ্যালু নিবা তাহলে 3, কারণ দুইটি বিজোড়। তো তুমি দেখো এখানে সাম আপ করলে এক্স আর ওয়াই কে যদি করি 1 + 3 = 4, হুইচ ইজ জোড় বা ইভেন। তো এইটা দিয়ে তোমার কি আসবে, জোড় আসবে, বাকি এগুলো কোনোটা দিয়ে আসবে না। তো এটাকে তুমি এমনিতে অপশন টেস্ট করে সলভ করবা। তার মানে এই কোশ্চেনগুলো আসলে এখানে তোমাকে তো সহজভাবে দিছে, স্কোয়ার কিউবিক ফরম্যাটও দিতে পারে, ওকে, আবার ইনভার্স ফরম্যাটও দিতে পারে। তো এট দ্যাট টাইম তখন তুমি হচ্ছে, বা এই যে সংখ্যাগুলোকে তোমাকে দশমিক আকারও দিতে পারে, তখন আবার অপারেশন উল্টে যায়, যে দশমিক সংখ্যাকে স্কোয়ার করলে ভিন্ন রকম হয়, রুট ওভার করলে অন্যরকম হয়। তো তখন তুমি এভাবে ইমাজিন করে নিবা বা এজুম করে নিবা যে সংখ্যাগুলো কি কি। এখানে দেখো 5টা ডিজিট আছে, 0, 1, 2, 3, 4। এই যে 5টা ডিজিট আছে, এগুলা দিয়ে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল চাইছে। সেটা ভেরি ইজি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দ্যাট ইজ তুমি বড় সংখ্যা যখন তৈরি করবা তখন হচ্ছে বড় থেকে ছোট একটা ক্রম অনুযায়ী সাজালে হয়ে যায় 4, 3, 2, 1, 0। বাট ক্ষুদ্রতম সংখ্যা যখন তুমি সাজাবা, তখন তোমার মাথায় এটা আসতে পারে সামহাউ যে 0, 1, 2, 3, 4। বাট এটা কিন্তু করা যাবে না, কারণ জিরো দিয়ে ধরলে সেটার 5 ডিজিট হবে না। সেখানে তোমার এই যে 5 অঙ্কের আর হবে না, সেটা 4 অঙ্কের হয়ে যাবে, কারণ জিরোর বাম দিকে কোনো ভ্যালু নাই। এই জন্য তোমাকে আগে 1 রেখে তারপর
0 2 3 4 এভাবে করতে হবে। দেন তুমি মাইনাস করে অ্যান্সার বের করবা, দ্যাটস ইট। এরপর দেখো যে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে। সো ক্রমিক সংখ্যার দুইটা টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে ক্রমিক সংখ্যার তোমার মানে ইউজুয়ালি ক্রমিক সংখ্যা থেকে শুধু দুইটা টাইপ না, ক্রমিক সংখ্যা থেকে অনেক টাইপেরই কোশ্চেন হতে পারে। এটাকে ইংলিশে বলা হয় কনসিকিউটিভ নাম্বার। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো কনসিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা আসলে যদি যোগফল দেওয়া থাকে তাহলে তো আমরা আমাদের ওই যে যেভাবে আমরা সিরিজ সাজিয়ে নিচ্ছি, দ্যাট ইজ x, x+1, তারপর x+2, তারপর x+3, এভাবে করে তোমার ডট ডট অনেক দূর পর্যন্ত যেতে পারো। আবার যদি তোমার বিজোড় বা জোড় সংখ্যা হয়, দুইটার ক্ষেত্রেই একই ফরম্যাট, দ্যাট ইজ x, x+2, x+4, x+6। এখন বলবা যে ভাইয়া দুইটার জন্য কেন সেম, লাইক বিজোড় বললো আমি 2 4 6 নিচ্ছি, আমি জোড় বললো 2 4 6 নিচ্ছি। কারণ যখন তুমি জোড় বলতেছো তখন প্রথম সংখ্যাকে তুমি হয় 2 ধরতেছো, আর যখন তুমি বিজোড় ধরতেছো তখন তুমি প্রথম সংখ্যাকে 1 ধরতেছো। তাহলে পরের সংখ্যার মধ্যে গ্যাপ কত, 2 2 করে না? দেখো 2 এর পরে পরবর্তী জোড় সংখ্যা কত, 4, তাহলে গ্যাপ 2। আবার 1-এর পরে পরবর্তী বিজোড় সংখ্যা কত, 3, তাহলে গ্যাপ 2। তো এই জন্য বারবার কিন্তু 2 2 করে বাড়তেছে, কারণ আমি এখানে সিরিজ করে নিচ্ছি তাই। এখন আমার কনসেপ্ট হচ্ছে কি, যে যখন এইভাবে তোমাকে কোশ্চেন দেওয়া হবে যে ক্রমিক জোড় সংখ্যার মানে বা ক্রমিক জোড় বা ক্রমিক বিজোড় বা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, তখন তুমি হচ্ছে এইভাবে এই যে সিরিজ ধরে তুমি সলভ করতে পারো ইজিলি। তো এইখানে যদি এটা করো যে তিনটা সংখ্যার যোগফল, তাহলে x, x+1, x+2 ধরে 141 ধরে তুমি সেখান থেকে x এর ভ্যালু বের করবা। তাহলে x+2 হবে গিয়া সবচেয়ে বড়টা এবং ছোটটা হবে গিয়া শুধু x। দেন দুইটার মধ্যে কি চাইছে, যোগফল চাইছে আই গেস হয়তো। তো তুমি এখান থেকে যোগফল ইজিলি বের করতে পারো। বাট যদি তোমাকে এখানে গুণফল দেওয়া হয়, ধরো আমি একটা কোশ্চেন বানাই দিই যে তিনটি তিনটি ক্রমিক সংখ্যার, হাতের লেখা আজকে একটু বেশি সুন্দর হইতেছে না? এত সুন্দর কেন হইতেছে? আচ্ছা, তিনটি ক্রমিক সংখ্যার যদি বলি যে গুণফল 120, এখন আমি বললাম যে তাদের যোগফল কত। কারণ তোমার এটা শিওর থাকো যে প্রথম শিফটে বা তোমার শিফটে যদি এই কোশ্চেন থাকে, লাইক তিনটি সংখ্যার যোগফল এটা, তাহলে আরেকজনের শিফটে এই কোশ্চেন থাকবে। হতে পারে সেখানে তুমি আসো, হতে পারে তোমার ফ্রেন্ড আছে, যেই থাকুক না কেন। তো এইটা আসলে তখন তুমি কি করবে আমাকে একটু বলো তো আনমিউট করে। লসাগু। হ্যাঁ, লসাগু করবা। তো লসাগু করলে দেখো কি আসে, 120কে যদি লসাগু করো তাহলে 2, দ্যাট মিন 60। আবার 2 30, আবার 2 করলে 15, আবার 3 করলে 5। তো এখানে দেখো একটা সংখ্যা 5, আর একটা সংখ্যাকে তুমি নিতে পারো হচ্ছে গিয়ে এই যে 4, আর একটা এখানে 3 আর 2 আছে, তাহলে 6। তো এইভাবে 4 5 6 এইভাবে তোমাকে বের করে নিতে হবে। এখন কেন আমাকে লসাগু করতে হবে, দ্য রিজন ইজ তুমি কিন্তু চাইলেই 120কে এইভাবে মানে এক্স, তারপরে x+1 ইন্টু ইন্টু আবার x+2 এইভাবে করলে তখন দেখো x³ চলে আসে, বা এটা পরবর্তীতে একটা বড় ইকুয়েশন দ্বারা যাবে, এটা সলভ করতে তোমার অনেক টাইম লেগে যাবে। দ্যাটস ওয়াই তোমাকে যেটা করতে হবে যে লসাগু করতে হবে। সো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবা, যদি গুণফল আসে তখন লসাগু করবা এবং সেখান থেকে সংখ্যা তিনটা ধরে নিবা গুণ করে। ঠিক আছে? আর যদি হচ্ছে তোমার যোগফল থাকে তাহলে সরাসরি এইভাবে করলেই হয়ে যাবে। তো এখানে এই কোশ্চেনটা আবার অন্য একটা ভাবেও করা যায়, যেহেতু তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে, তো তুমি এটাকে 3 দ্বারা ডিভাইড করলে আসবে মাঝখানের সংখ্যাটা বা গড়। তো এই মাঝখানের সংখ্যা আসলে সেটার পরবর্তীতে একটা হবে, আগে একটা হবে, তো দুইটার ব্যবধান দিয়ে তুমি এভাবে বা যোগফল বের করতে পারো ইজিলি। এটা একটা অন্য ওয়ে। আর এই কোশ্চেনটা কি দেখো, যে 1056 সর্বনিম্ন কত যোগ করলে 23 দ্বারা ডিভিজিবল হবে আর কি। তো এটাকে তুমি হচ্ছে ই করো, লাইক কত যোগ করলে, তাই না? হুম, তো হচ্ছে ভাই ওটি করলে তো ভালো হয়। কি করলে? অপশন টেস্ট। অপশন টেস্ট। তুমি হচ্ছে ধরো, দেখো এটার অ্যান্সার কি 2 হবে না 21 হবে? 2 দ্বারা 2 মাইনাস করলে কি হয়? মেবি না। তো তুমি দেখো অপশন টেস্ট করে দেখবা, লাইক এখানে 21 যদি মাইনাস করো তাহলে কত আসে, 1056 -21 করবা, তাহলে অ্যান্সার আসবে 5 আই গেস 3, দেন 0 1 0। দেন হচ্ছে তুমি 23 দ্বারা ডিভাইড করে দেখবা যে অ্যাকচুয়ালি এটা ভাগ যায় কিনা নিঃশেষে। বা 18 দ্বারা টেস্ট করলা, 3 দ্বারা টেস্ট করলা, 2 দ্বারা টেস্ট করলা, এভাবে তুমি টেস্ট করে দেখবা যে সর্বনিম্ন কত মানে ই করলে মাইনাস করতে হবে। তো এই হচ্ছে এটার অ্যান্সার কি 2 না 21? এখানে অ্যান্সার লাস্টে বলছে কি, লাস্টে ভাই বলছে, দুই হবে। লাস্টে বলছে যে 2 যোগ করলে, আবার অ্যান্সার দিছে ঘ, তো এটা হবে মেবি 2। তো প্রথম টেস্ট করলে হয়তো অ্যান্সার চলে আসবে। তোমরা এভাবে টেস্ট করে নিবা, অপশন টেস্ট। এনিওয়ে, পরেরটা দেখো যে 757 এবং 555 এটা কত বড়। তো যত তত যখন থাকে তখন হচ্ছে কি দুইটাকে যোগ করে 2 দ্বারা ডিভাইড করতে হয়, ভেরি ইজি।
এটা আর বোঝানো লাগবে না। পরেরটা দেখো যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এইভাবে যখন দুইটা সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফল দেওয়া থাকবে, তখন হচ্ছে সংখ্যা বড়টা বের করার জন্য দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ, ছোটটা বের করার জন্য বিয়োগ করে দুই দ্বারা ভাগ। এগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাইছি। আর এইটা ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ বর্গের অন্তর। বর্গের অন্তর থেকে ইউনিট একটা এমসিকিউ থাকে। মানে এটা খুব মানে কমন কোশ্চেন। তুমি তোমার শিফটে না আসলেও তোমার ফ্রেন্ডের শিফটে, বা তোমার ফ্রেন্ডের শিফটে না আসলেও তোমার শিফটে আসবেই, মানে বর্গের অন্তর আসবেই। আর এই কোশ্চেনটাই থাকে যে 199 হলে দুইটা সংখ্যা কি কি। তো অফকোর্স একবার এক যোগ করে দুই দ্বারা ভাগ, বড় সংখ্যা আসবে 100। এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ, তাহলে ছোট সংখ্যা আসবে 99। এটা মাস্ট পাবা। নেক্সট চলে আসো, একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক, তাদের দুটির যোগফল হচ্ছে কি কত, 10150। তো এখানে তুমি ধরে নাও যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি অর্ধেক, যেহেতু x/2, দেন দুইটাকে সাম আপ করলে 150, এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে 100। ভেরি ইজি। আচ্ছা, তারপর দেখো কোন সংখ্যার 3/4, 3/4 মানে কি, 4/3, 1/5 মানে হচ্ছে কি 5/1, এর হচ্ছে কত 60। তার মানে এক্স এগুলোর সাথে গুণ করো, এই যে এক্স ইন্টু 3/4 ইন্টু 1/5, দেন হচ্ছে ইকুয়াল টু তোমার 60। এভাবে তুমি এক্স এর ভ্যালু বের করে ফেলবা। ওকে, এটা আসবে 400। এরপর দেখো বর্গের সাথে, তো কোনো সংখ্যা মানে কি এক্স, বর্গ মানে স্কোয়ার, এর সাথে 4 যোগ করলে বলছে যোগফল 40। দ্যাট মিনস তুমি এখানে 40 ধরে এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, 36 আসবে, তাহলে এক্স এর ভ্যালু হবে 6। ভেরি ইজি। বাট যদি এই কোশ্চেনটা তুমি ধরো সেটের মধ্যে করতা, তাহলে তোমার অ্যান্সার কত হইতো বলো তো। ধরো এই কোশ্চেনটা তুমি যদি সেটের মধ্যে করতা, সেটের নাম শুনছো তো, জর্জ ক্যান্টর আবিষ্কার করছে সেট অ্যান্ড ফাংশন, তাহলে এটার অ্যান্সার কত আসতো। মানে 4। 4 কেন আসবে? এই সেম কোশ্চেন যদি তুমি সেটের ভিতরে করতে, তখন তোমাকে অ্যান্সার আসতে হচ্ছে +-6। আমি এটা জানতে চাইছি। এটা বেসিক, ম্যাথ করতে গেলে বেসিক লাগে, বুঝছো? কারণ সেটের মধ্যে, সেটের ডেফিনিশন কি, সেখানে হচ্ছে তোমাকে বাস্তব জগতের সব কিছুকে নিয়ে, সমস্ত সুসংজ্ঞায়িত জিনিসকে নিয়ে তোমাকে সেট গঠন করতে হবে। তো তুমি প্লাসকে নিবা মাইনাসকে নিবা না, এটা কিন্তু হবে না। কারণ রুট করলে, এভাবে স্কোয়ার থেকে রুট করলে তখন কিন্তু প্লাস মাইনাস দুইটা ভ্যালুই আসে। এটা জানো? মানে জানতে কিনা আগে বলো। জি ভাই। তো এইগুলা হচ্ছে, ধরো এই কারণে তোমাদের চান্স হবে, চান্স মিস হবে, বা টপ পজিশন হারিয়ে যাবে বেসিকের জন্য। এনিওয়ে, পরেরটাতে আসো। দশমিক ভগ্নাংশের গুণ ভাগ। এখানে তো গুণ দেওয়া আছে, গুণ করার নিয়মে আমি কি বলছিলাম প্রথমে, সংখ্যাগুলাকে গুণ করবা। 2 2 3 গুণ করলে কত হবে, 2 2 গুণা 4, 3 4 12, তার মানে 12 আসবে, এটাও কাটা এটাও কাটা। এখন 12, তারপরে ঘর সমান করো, এখানে 12 দিলা, এরপরে এখানে আছে 2 ঘর 3 ঘর, এখানে 3 ঘর, তার মানে 5 3 8 ঘর। দুইটা আছে আরো চারটা, 6টা শূন্য, 3 3 6, তাহলে এই হবে কি উত্তর। তাহলে প্রথমটাই উত্তর। ঠিক আছে। আর এখানে দেখো 0.1, আবার আছে পয়েন্ট, স্কোয়ার করলে হবে 0.01, স্কোয়ার করলে হবে গিয়া 0.001, এবং সবগুলোকে যোগ করলে 111, উপর পয়েন্ট। তো এই জন্য উত্তর হবে কত, ঘ নম্বর। ওকে। ভাগের এটা তো সহজ। তোমার উপরে 4 ঘর, নিচে 3 ঘর, তাই না? তো নিচে একটা ঘর বানিয়ে দাও, 80 বানিয়ে দাও। সো 5/যদি 18 থাকে, কত হয়, 5। 5 কত, একবার যায় হাতে 3, 30, 5 16, তো 1/16, তো 1/16 যদি হয়, 1/16 যদি হয়, তাই না? তাই তো হওয়ার কথা। 1/যদি 16 হয়, 100 ওয়ানের মধ্যে তো যাবে না, 100-এর মধ্যে যাবে। তো এই জন্য আমাকে কি নিতে হবে, দশমিক নিতে হবে, এরপরে একটা জিরো দিতে হবে। এখন জিরো দিলা, তো 100-এর মধ্যে 16 কবার যাবে, মেবি 6 বার যাবে। 6 6 36, তাহলে থাকে 4। এখন 4-এর মধ্যে তো যাবে 40, 40-এর মধ্যে যাবে 6 2 বার, তাহলে 2 আসলো। এরপরে আবার আসবে গিয়া তোমার 4, এর মধ্যে যাবে হচ্ছে গিয়া কত, 5। বুঝছো কি সবাই ক্যালকুলেশন কিভাবে করবা? আচ্ছা, এটা আমি না শিখিয়ে দিই, ভাই, এটা এটা দরকার আছে। দেখো তোমার ধরো এখানে সংখ্যাটা হচ্ছে গিয়া 1, আর এই পাশে 16। ঠিক আছে। ওয়ানের মধ্যে তো 16 যায় না, একটা দশমিক দিলে আমার এটা 10 হবে। এখন 10-এর মধ্যেও যায় না, তাই একটা শূন্য আর একটা শূন্য, তাহলে এটা 100 হইলো। এখন 100-এর মধ্যে 16 কয়বার যাবে, 6 বার। তাহলে পাইলা হচ্ছে কত, 6 16 কত, 6 6 36, হাতে আছে 3 9, তাহলে থাকে 4। এবার তুমি একটা শূন্য বসাতে পারো। 40-এর মধ্যে 6 কবার, 16 কবার যাবে, যাবে 2 বার, 32, থাকে কত, 8। তা 80-এর মধ্যে 16 কবার যাবে, 5 16 80, 5 বার, দেন মিলে গেছে শূন্য। মানে 0625, বুঝছো?
নাকি বুঝো নাই? বুঝার তো কথা, জি ভাই, বুঝতে কারণ পারছি। এতটুকু বেসিক থাকতে হবে, নাহলে তুমি ম্যাথ পারবে না। এখন চলে আসো এখানে, যে 0.0009, তো রুট করলে দশমিক সংখ্যাকে তোমার 3 ফর শিওর আসবে। তার মানে এই টাকাটা এই টাকাটা এই টাকা, তো অ্যান্সার অপশনে 3 একটাই আছে। তো এইটাই, আর কিছু জাজ করার দরকার নেই। আর ঘর এমনিতে দেখো যতগুলো থাকবে সেটা কমে যাবে আর কি, রুট করলে কমে যাবে ঘর। দ্যাটস ওয়াই এটা হচ্ছে। ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে এত দ্বারা নিঃশেষী বিভাজ্য হবে। সো এদের লসাগু করবা, লসাগু করে এই যে লসাগু থেকে এটাকে বিয়োগ করে দিবা, মানে 3, 3 বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। তো আই গেস এটা আসবে তোমার হচ্ছে 44, 144, 3 মাইনাস করলে 141, এটা হবে উত্তর। পরেরটাও সেম। এই যে এই টাইপটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা থেকে বিউনিট একটা এমসিকিউ আসবে। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু চাইছে। তো এটা সূত্রটা কি? গসাগু গুণ লসাগু ইকুয়াল টু গুণফল। তো তোমাকে গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করা যাবে না? ভাগ করে দাও। অথবা ধরো লসাগু দেওয়া থাকলে গসাগু বের করা যাইতো না, হ্যাঁ তাও ভাগ করে দাও। তো এখানে এই যে এই গুণফলকে 13 দিয়ে যদি ডিভাইড করো, অ্যান্সার যা আসে তা এটা হবে 260। পরেরটাও সেম। তোমার একটা সংখ্যা যদি একটা অপরটি কত, তো গুণফলের মধ্যে একটা সংখ্যাকে রাখবা, অপরটি কত, এই পাশে লসাগু গসাগুকে রাখবা, লসাগু গসাগু এক পাশে গুণ আর এটা দ্বারা ভাগ। তারপর দেখো অনুপাত দেওয়া আছে। এখন অনুপাত থাকলে কি করতে হয়? এক্স ধরে নিতে হয়, তার মানে একটা হচ্ছে 3x আর একটা 4x। তো এখানে লসাগু দেওয়া আছে 180। দ্যাটস ওয়াই তুমি যেটা করবা, এখান থেকে লসাগু বের করে নিবা। 3x এবং 4x এর মধ্যে লসাগু কত বলো তো? 12x। ভাই 12। হ্যাঁ, 12x ইকুয়াল টু 180। তো এখানে x ইকুয়াল টু কত হবে বলো? 180 হয়ে কে, যাবে ওটা। 180কে 12 12 দ্বারা দিয়ে। ডিভাইড করলে একবার থাকে 6, 5, 15 মেবি নাকি? তো বলছে প্রথম সংখ্যাটি কত? 3 15 45, হ্যাঁ। পরেরটাও সেম মেথডে তুমি লসাগু বের করতে পারবা ইজিলি। এক্স ধরে নাও, একটাকে ধরো 5x আর একটাকে ধরো 6x, গসাগু দেওয়া আছে তার 4, তার মানে এক্স এর ভ্যালুই 4। গসাগু হচ্ছে যেটা যেটা কমন, 5x এবং 6x এর মধ্যে কমন শুধু এক্সই আছে, তাহলে এক্স ইকুয়াল টু 4 বসায় দাও, সংখ্যা বের হয়ে যাবে। লসাগু হবে গিয়ে 30x। 30x কেন নিলাম? এই যে 5 আর 6 এর গুণ আর এক্স একটা নিবা, কারণ লসাগুতে ডাবল কোনো কিছু নেওয়া যায় না, একবারই নিতে হবে। তাই 30 × 4, অ্যান্সার চলে আসবে 120। এখন দেখো এই কোশ্চেনটা, 10টি সংখ্যার যোগফল এত, 4টির গড় এত, 5টির গড় এত। তো এখান থেকে গড় দিয়ে গুণ করে সমষ্টি বের করবা, এখান থেকে গড় দিয়ে গুণ করে সমষ্টি বের করবা, এই দুইটা সমষ্টি যোগ করে এই যে 10টার এটা থেকে বিয়োগ করে দিবা, তাইলে অ্যান্সার চলে আসবে। ওকে। এখানে দেখো, এটা একটু একটু অন্যরকম মেবি, দেখি করি তারপর। 20 জন বালক, 15 জন বালিকার গড় বয়স 15 বছর, বালকদের গড় বয়স এত হলে বালিকাদের গড় বয়স কত? সো ফাইন, আমরা এত কাহিনী না করে এখানে দেখি এখানে টোটাল কতজন হয়। এখানে 20 জন বালক এবং 15 জন বালিকা, টোটাল করলে হবে গিয়ে তোমার 35। 35-এর গড় বয়স যেহেতু 15, এটাকে গুণ করবা, গুণ করলে কত আসবে? 525 বছর টোটাল। এখন বালকদের গড় বয়স দেওয়া আছে, বালক মানে 20 জন, তো 20 জনকে তুমি এটা দিয়ে গুণ করলে আসবে 310, মাইনাস করলে আসবে গিয়া মেয়েদের টোটাল। কারণ সমস্ত মানুষের বয়স থেকে তুমি ছেলেদের বয়স বাদ দাও মানে কি মেয়েদের বয়স পেয়ে যাও। এখন এই মেয়েদের বয়স যেহেতু পায়ে গেছো টোটাল, মেয়েদের সংখ্যা দিয়ে তুমি ভাগ দিয়ে দাও, তাহলে তাদের গড় পেয়ে যাবা। মানে একই জিনিস, জাস্ট একবার এইভাবে যাও আবার আসো আবার যাও ঘুরে ফিরে, এরপর অ্যান্সার বের করো। ক্রিকেটের ইনিংসে চলে আসো। গড় রান 35, 16তম ইনিংসে কত রান আউট হলে গড় রান এত হবে? সো এখানে 15 দিয়ে এটাকে গুণ, 16 দিয়ে এটাকে গুণ, এরপরে দুইটা সমষ্টি মাইনাস করলে অ্যান্সার চলে আসবে, দ্যাটস ইট। তারপরে আম, এগুলা সেম টাইপেরই। এটা একটু দেখো, এই যে 1 কেজি বেড়ে যায় না, 1 কেজি বেড়ে যাওয়া মানে কি? গড় ওজন 1 কেজি বেড়ে যাওয়া। তো এখানে বুঝো, বলছে 30 জন ফুটবল খেলোয়াড় একটি দলের, তাদের কোচের সাথে ওজন যোগ করলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়, কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন 31 হয়, কোচের ওজন কত? তো গড় ওজন 1 কেজি বেড়ে যাওয়া মানে কি? আগে ছিল 30, ওকে। তো 30 জন ফুটবল আগে গড় বয়স ছিল, গড় ওজন ছিল 30, তাহলে 30 30 গুণ করলে 900। এখন 16 জন হয়ে গেল, মানে সরি, 16তম ইনিংস হয়ে গেল দেখো। 16তম ইনিংসে এখন হয়ে যাবে কি, যে কোচ সহ 31 জন, এবং গড় ওজনও এক বেড়ে গেছে, তার মানে আবার 31 হয়ে গেছে। তাহলে 31 31 গুণ করলে এটা, এখন এই দুইটাকে তুমি মাইনাস করলেই তার মানে আলটিমেটলি কোচের জন্য যে ব্যবধানটা হয়েছিল সেটা চলে আসবে। বুঝে গেছে? মানে এখানে আমি আরেকবার একটু রিক্যাপ করি। তোমার খেলোয়াড় ছিল 30 জন,
তাদের সাথে কোচ যোগ করে 1 কেজি গড় বেড়ে গেছে। এখন গড় বেড়ে যাওয়ার পরে তোমার ওই 31 জন হওয়ার জন্য গড় 31 হয়েছিল। তার মানে 31 31 এটা একবার গুণ হয়ে টোটাল আসবে। আর এক বেড়ে যাওয়া মানে কি, আগে ছিল তার মানে 30, তো 30 30 গুণ হয়ে সেখান থেকে 900 আসবে, যেন দুইটার ব্যবধান, দ্যাটস ইট। এরপর দেখো, এটা কি সেম মেথড, তাই এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এইচডব্লিউ দিলাম। ওকে, এখানে দেখো তোমার একটা বিষয় আছে, দ্যাট ইজ তোমার এখানে অ্যান্সার হবে 5। ওকে, এটা হবে 5, মানে অ্যান্সার 5 দেওয়া, তাই না? এটা অ্যান্সার হবে 6 অ্যাকচুয়ালি। ওরা 5 দিচ্ছে, দেখি টোটাল হচ্ছে 30 আসবে। এখন সংখ্যা কয়টা? সংখ্যাও কিন্তু 1 2 3 4 5টা, তার অ্যান্সার হবে 6। কারণ জিরোকেও তোমাকে সংখ্যা হিসেবে নিতে হবে। বলবো যে জিরোর কোনো ভ্যালু নাই, তো কি হয়েছে, আমি তো ভ্যালু কনসিডার হিসেব করে নিই যোগের ক্ষেত্রে। কিন্তু এমনিতে জিরোকে তো ডিজিট হিসেবে আমি বাদ দিতে পারবো না। নিচে হচ্ছে টোটাল সংখ্যা, তো এখানে ডিজিট কয়টা, কেউ যদি কোশ্চেন করা হয় যে এখানে কয়টা ডিজিট, তুমি কি বলবা 4টা না 5টা? অফকোর্স 5টাই বলতে হবে। আচ্ছা, এখানে দেখো 100 জন শিক্ষার্থীদের গড় নম্বর এত, 60 জনের গড় নম্বর এত, ছাত্রদের গড় কত। এখানে বলা হয়েছে যে 100 জন শিক্ষার্থীদের গড় নম্বর এত, তাদের মধ্যে 60 জনের গড় নম্বর এত হলে ছাত্রদের গড় কত। তো এটা কিন্তু ছাত্রী, এখানে এই যে উপরের ইয়েটা দেখা যাচ্ছে না। ফ্যাক্ট হচ্ছে তুমি এখান থেকে 100 জনের জন্য টোটাল মার্কটা বের করবা, 60 জনের জন্য টোটাল মার্কটা বের করবা, তাদের গড় নাম্বারের সাথে সংখ্যা গুণ করলে হয়ে যাবে। দেন যে তোমার বিয়োগফলটা আসবে সেইটাকে তুমি ওই যে ছাত্রের সংখ্যা, অর্থাৎ যদি তোমার 60 জন ছাত্রী হয় তাহলে ছাত্র সংখ্যা 40, এটা এমনিতেই বুঝতে হবে। তো সেটা দ্বারা ভাগ করলে তোমার অ্যান্সার চলে আসবে। 2500 ভাগ হচ্ছে 40। পরের কোশ্চেনটা আই গেস সেম। আচ্ছা, এই যে বয়সের এটা, এটা একটু ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা একটু কঠিন, তারপরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝার ট্রাই করো। 5 বছর আগে ক খ এর গড় বয়স ছিল 10 বছর। বর্তমানে ক খ গ এর গড় বয়স হচ্ছে 15 বছর। 2 বছর পর তাদের বয়স কত হবে? সো আমরা 2 বছর পরে কি হবে সেটাতে পরে যাই, আগে আমরা কোশ্চেন সলভ করি, বর্তমান এবং আগেরটা দিয়ে সলভ করি। 5 বছর আগে যদি দুইজনের গড় বয়স থেকে থাকে 10 বছর, হুম, তাহলে তোমার বর্তমানে দুইজনের গড় বয়স কত বলো তো? আচ্ছা, এই যে তোমার 30। এইটা হবে কত, দুইজনের যেহেতু 10 বছর, দ্যাট মিন্স তোমার, আমরা যদি টোটাল বের করি, তার মানে 2 × 10 = 20। কিন্তু এটা তো 5 বছর আগের ঘটনা, 5 বছর আগে যদি টোটাল বয়স 20 হয়, বর্তমানে টোটাল বয়স কত হবে? তোমরা ভাবতে পারো যে 5 যোগ হবে, বাট না, এখানে যোগ হবে 10, তাহলে 30 আসবে। 10 তে- কারণ 5 বছর কয়ের জন্য, 5 বছর ক্ষয়ের জন্য, দুইজনের জন্যই কিন্তু 5 5 করে 10 বাড়বে। তো এখান থেকে তুমি 30 পাইলা, আর এখান থেকে তুমি পাচ্ছ 45, তাই না? তিনটার গুণ করলে, এখন 45 আর 30 বিয়োগ করলে 15 বছর, সেই 15 বছর হচ্ছে কি, এই যে কার বয়স, যিনি 3 নম্বর নতুন আসছে তার বয়স। সো ওনারই 2 বছর পরে বয়স কত সেটা জানতে চাইছে। 15 বছর যদি হয়, 2 বছর পর আর কতই হবে, 17 হবে। শেষ। আচ্ছা, পরেরটা মেবি অপশন টেস্ট, তাই এটা আমি করাবো না, নেক্সট চলে আসো। আচ্ছা, ওকে, এটাও সেম অপশন টেস্ট করবা। এই যে ক্রস মেথড, এটা তোমাদেরকে আমি প্র্যাকটিস করাইছি সেই নাম্বারের ক্লাসে। বৃহত্তম ভগ্নাংশ কোনটা এর মধ্যে? সো ক্রস মেথড কি বলে, 2 আর 3কে গুণ করলে, 2 আর 6কে, এই যে প্রথমে ক এবং খ এর মধ্যে কম্পেয়ার করো, 2 6 গুণ করলে 12, 3 2 গুণা 6, তার মানে 12 বড়। হ্যাঁ, এই জন্য 3/2, 2/3 বড়, 2/6 বাদ। এবার ক এর সাথে গ এর কম্পেয়ার করো, বা তুমি এই দুইটা কম্পেয়ার করো আগে, যে 13 20 আর 17 19, এখান থেকে দেখা যাচ্ছে যে 340 বড়, তার মানে 17/19 বড়, আমার ঘ বাদ। তো এই যে এইটার সাথে এবার কয়ের সাথে কম্পেয়ার করো, দেখো এখানে আসে 38, এখানে আসে 51, তার মানে 51 বড়, এই জন্য 17/19 বড়। দ্যাটস ওয়াই। এভাবে ক্রস মেথড অ্যাপ্লাই করে তুমি বড়টাও বের করতে পারো, ছোটটাও বের করতে পারো। যেখানে ছোটটা থাকবে সেটাকে রাখবা, যেখানে বড়টা সেটাকে বাদ দিবা। এভাবে বাদ দিতে দিতে এখানে যেমন দেখো 63টা ছোট, তার মানে 9/12 বাদ। আবার এখানে দেখো 4/7 ছোট, তার মানে এটা বাদ, তার অ্যান্সার হচ্ছে, ও, কি বাদ, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতমটাই তো চাইছে, সরি, তাহলে 2/3 বাদ। ওকে, এইভাবে তুমি হচ্ছে এই যে ক্রস মেথড অ্যাপ্লাই করে এটা করতে পারো এইচডব্লিউ। নেক্সট আসো যে 37 নম্বরটা। এখানে বলা হয়েছে তোমার এইটা হচ্ছে কি, দেখো যে অংশ থাকে। এখন এই ধরনের যখন অংশ থাকে ভগ্নাংশ আকারে, তখন একটা জিনিস মাথায় রাখবে যে পূর্ণ অংশটাকে আমরা কত ধরবো? পূর্ণ অংশটাকে আমরা 1 ধরবো। এক। এটা বুঝতে পারলে অ্যান্সার করা যায় ইজিলি।
এখানে দেখো 35 ফুট লম্বা একটা বাঁশ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে যে ছোট অংশটি সম্পূর্ণ অংশের সাতের দুই অংশ। তো সাতের দুই অংশ যদি তুমি এই পূর্ণ অংশ থেকে মাইনাস করো, হুম, তাহলে দেখো আসবে সাতের পাঁচ অংশ। স্বাভাবিক ব্যাপার, সাতের দুই অংশ মাইনাস করলে সাতের পাঁচ অংশ আসবে। তো এই সাতের পাঁচ অংশ কি তোমার বড় অংশ, বোঝাই যাচ্ছে, কারণ ছোট অংশটা পূর্ণ অংশ থেকে তুমি বাদ দিছো। এখন বলছে কি ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট, আবার বড় অংশটির দৈর্ঘ্য কত হবে। তো তুমি একটা জিনিস বুঝতেছ যে এখানে টোটাল ছিল 35 ফুট, তার মধ্যে 7 ভাগের 5 ভাগ বড়, 7 ভাগের 2 ভাগ ছোট। তো এবার গুণ করে দাও, 35 এর 7-এর 2 অংশ সমান 10, 35 এর 7-এর 5 অংশ সমান 25, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, পরেরটাও আই গেস সেম মেথড, এগুলা ওইভাবে পূর্ণ অংশ এক ধরে এইভাবে করতে পারবা। তাই এই কয়েকটা আমি দিলাম, এখানে সবগুলো সেম মেথড, এটা আলাদা দেখো। এখানে একটা জিনিস বুঝো, এটা আমাদের একটা টুইস্ট আছে, দ্যাট ইজ একটি তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 30 কেজি। ওকে, অর্ধেক তেল সহ পাত্রের ওজন হচ্ছে 20 কেজি, তাহলে পাত্রের ওজন কত? তো এখানে এইটা বুঝবা কিভাবে, ধরো একটা স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছে, একটু বলে দিই প্রসেসটা। আচ্ছা, দেখো বলছে কি তেল পূর্ণ অবস্থায় 30 কেজি, অর্ধেক তেল থাকা অবস্থায় 20 কেজি। তো পাত্রের ওজনটা চাইছে। আমার কথা হচ্ছে, যখন তেল পূর্ণ অবস্থায় তোমার 30 কেজি, তার মানে পাত্রের ওজন এবং তেলের ওজন দুইটা সহকারে না? হ্যাঁ। এখন যদি অর্ধেক তেল কমায় দাও তাহলে তোমার এই যে 20 কেজি হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক তেলের ওজন কত বলো তো? শুধু অর্ধেক তেলের ওজন কত? 30 থেকে 20 হয়েছে। 15 কেজি। মাইরের লগে কিন্তু 10 কেজি। 10 কেজি হবে। ঠিক আছে, 30 কেজি ছিল টোটাল, অর্ধেক তেল তুমি সরাইছো, এখন 20 হয়েছে, তাহলে অর্ধেক তেলের পরিমাণ কতটুকু ছিল ইকুইভ্যালেন্ট? 10 ছিল। ভাই 10 কেজি। হ্যাঁ। তো এই যে 10 যদি হয় অর্ধেক তেল, তাহলে পরিপূর্ণ তেল কত? 20। এখন এই 20 যদি বাদ দিয়ে দাও, মানে সরি কি বলছে, অর্ধেক তেল সহ পাত্রের ওজন দিয়ে, তাহলে পাত্রটির ওজন কত? তো 20 হচ্ছে, যদি 30 থেকে বাদ দিয়ে দাও তাহলে 10 হচ্ছে টোটাল পাত্রটার ওজন ছিল। সবাই কি ক্লিয়ার কিনা বিষয়টা? আমি একদম প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করছি। জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। বুঝতে পারছি ভাই। তো বুঝতে পারছি। নেক্সট দেখো, এটাও হচ্ছে সেম মেথড, এর আগে যে করালাম, কিন্তু তারপরে এটা আমি করে দিচ্ছি, এটা দেখে একটু বড় বড় লাগতেছে, তাই এখানে একই একই কাজ বারবার স্টেপ ওয়াইজ তুমি করবা, এই জন্য এটা একটু বড় হয়। এটাও জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, লাবিবের কাছে কিছু কলম ছিল, সে তার 5 ভাগের 2 ভাগ বাবাকে দিছে। তো ধরলাম পরিপূর্ণ অংশ ছিল 1, 5 ভাগের 2 ভাগ বাবাকে দিয়ে দিছে, তার মানে এখন তার কাছে আছে 5-এর 3 অংশ। ওই অবশিষ্ট অংশ মানে এই 5-এর 3 অংশ থেকে এখন সে তার বোনকে দিছে 3-এর 1 অংশ। তাহলে 5-এর 3-এর থেকে তুমি 3-এর 1 অংশ বের করবা আগে। 5, 5-এর 3 অংশ ইন্টু 3-এর 1 অংশ করলে দেখো আসবে 5-এর 1 অংশ। এই 5-এর 1 অংশ এবার 5-এর 3 অংশ থেকে মাইনাস হবে, বুঝো কিন্তু। মাইনাস হলে তার কাছে অবশিষ্ট থাকলে এখন 5-এর 2। এই 5-এর 2 অংশ থেকে সে আবার মানে মানে এত অংশ, যে 8 ভাগের 5 ভাগ তার ভাইকে দিছে। এখন এই যে 5-এর 2 অংশ এর 8 ভাগের 5 ভাগ সমান হচ্ছে 4-এর 1, এটাকে গুণ করে এর দিয়ে বের করবা। দেন এই 4-এর 1 এটা থেকে মাইনাস করবা, করলে বাকি অংশ তার মানে কত? 20-এর 3। এই 20-এর 3 এখন তার কাছে আছে। এখন এই 20-এর 3 অংশের পরিমাণ ইকুইভ্যালেন্ট পরিমাণই হচ্ছে 12টা। তাহলে টোটাল কত ছিল? তো 20-এর 3 যদি 12টা হয়, পরিপূর্ণ এক এক সমান কি হবে? উল্টে যাবে, 12 × 20/3 কাটাকাটি করলে 80। তো সবাইকে আমি একটু বলি, এখানে বিষয়টা হচ্ছে যে তোমার যে যে অবশিষ্ট অংশটা থাকে সেইটার এত পরিমাণ সে দিচ্ছে, তাহলে সেইটার অত পরিমাণ তুমি এর দিয়ে মানে গুণ করে বের করবা, করে সেটা থেকে আবার মাইনাস করবা, তাহলে পরবর্তী অবশিষ্ট পাবা। দেন সেটার এত অংশ তুমি গুণ করে বের করে সেটা আবার মাইনাস করে আবার নতুন করে অবশিষ্টটা পাবা। এই হচ্ছে কনসেপ্টটা, বুঝছো কি? বলো। মানে ভাইয়া একটু আরেকবার বল। একটু ভাইয়া কনফিউজিং, বুঝছি। এ তো ইজি ভাইয়া, এটা সহজ ভাই, এগুলা করাই মানে তো ভাই। একই জিনিস ইজি। বারবার রিপিট হয়, এই জন্য কনফিউজ হতে পারে, আমি আরেকবার লাস্ট বলতেছি। এটা হচ্ছে তোমার, ধরো তোমার কাছে পূর্ণ অংশ 1 ছিল। হ্যাঁ, পূর্ণ অংশ মানে কিন্তু সমস্ত অংশ মানে 1। তো তুমি তোমার বাবাকে দিছো 5 ভাগের 2 ভাগ, এই জন্য পূর্ণ অংশ থেকে বাদ দিয়ে দিছো 5 ভাগের 2 ভাগ, থাকে 5 ভাগের 3 ভাগ। এখন এই 5 ভাগের 3 ভাগ তোমার সম্বল, এইটা থেকে তুমি আবার 3 ভাগের 1 ভাগ তোমার বোনকে দিছো।
তো এই জন্য সেটা মানে 3/1 সমান কতগুলা দিছো সেটা তো তুমি জানো না, এই জন্য 5/3 এর 3/1 গুণ করে বের করবা, মানে হচ্ছে 5/1। এইটা এবার তুমি এটা থেকে মাইনাস করো, মাইনাস করলে তোমার কাছে অবশ্যই থাকে 5/2। এবার আবার 5/2 এর এত অংশ মানে 8/5 এত অংশ তুমি দিছো ভাইকে, তাহলে সেটা সমান 4/1। এটাকে এবার মাইনাস করো, তাহলে থাকবে 3 এর মানে 20/3 এইটা সমানই হচ্ছে তোমার 12টা, তাহলে একটা বা পরিপূর্ণ অংশ সমান কত, এই আর কি। বুঝছো এবার? আই গেস বুঝছো, না বুঝলে কাইন্ডলি এটা কোডটা বুঝতে আবার দেখবা। পারছি। তারপর দেখো, এটা এখন আমরা অন্য টাইপে চলে আসছি। এগুলা কি, এগুলো হচ্ছে তোমার ওই যে সুদ আসল বা সুদ কষার ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো ওখানে হার দেওয়া আছে, 7,000 টাকা দেওয়া আছে, সরল সুদে 5 বছরের মোট সুদ কত। তো এটা তুমি ইজিলি করতে পারবা, আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100 দিয়ে 1750। এটা আমি আর করাইলামই না। আচ্ছা, এটা সূত্রটা, এটা আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100 সূত্রতে বসে দিলেই তুমি আই পেয়ে যাবা। পরেরটাতে দেখো তোমার কি চাইছে, চাইছে হচ্ছে কত হার সুদে, তার মানে আর চাইছে। তো এই সূত্রকে ম্যানিপুলেট করা যায় না, আর ইজ ইকুয়াল টু কি হবে, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি এন। তো এখানে পি আর এন এর মান বসাবো, উপরে 100 ইন্টু আই বসাবো, অ্যান্সার চলে আসবে 6%, ভেরি ইজি। তারপরটাতে আসো যে একই হার সুদে 300 টাকা 4 বছরের জন্য, 500 টাকা 5 বছর সুদ জন্য রাখছো, টোটাল সুদ পাইছো তুমি 185। এখন তোমার কি হবে? সো এই ম্যাথটা হচ্ছে একটু ভিন্ন যাচ্ছে ম্যাথ, এটার জন্য করার জন্য তোমাকে হচ্ছে একটা আলাদা ফর্মুলা ইউজ করতে আমি তোমাদেরকে ব্যাচে শিখেছিলাম, দ্যাট ইজ তোমার P1N1, সরি, এটা ছিল হচ্ছে এরকম। I into 100 হ্যাঁ, divided by P1 হান্ড্রেড N1. আই আই ইন্টু ডিভাইডেড বাই পি 100 ওয়ান এন ওয়ান প্লাস প্লাস পি পি টু টু এন টু। এন টু। হ্যাঁ, এই সূত্রটা ছিল। এখন এই সূত্রটা কিন্তু ঘুরে ফিরে আগের এই যে আই ইকুয়াল টু পি আর এন সেই সূত্রটাই। কারণ দেখো, এই যে যখন তুমি কি বের করবা, এখানে এখানে বের করবা হার না, তো আর সমান কি আসছে, উপরে আই ইন্টু 100, এখানে উপরে আই ইন্টু 100, আর নিচে ছিল পি এন। তো এখানে তো আমার পি এন দুইবার, একবার P 300 আর একবার P 500, একবার এন 4 বছর, একবার এন 5 বছর, এই জন্য P1N1 P2N2 প্লাস করে। তো এখানে তুমি বসায় দাও, তার মানে 100 ইন্টু 185 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 3 4 1200, আর এখানে হচ্ছে তোমার 5 5 2500, 12 আর 2500 মানে হচ্ছে 3700। হ্যাঁ, এই যে 3700, তো এই শূন্য শূন্য কাটিয়ে দিলাম, 37 দিয়ে 185-কে কাটলে যাবে হচ্ছে কয়বার, 5 বার। তাহলে উত্তর হবে 5%। ভেরি ইজি, এভাবে করা যায়। এখানে দেখো যে 20% সুদে 80 টাকা, 15% সুদে 600 টাকা বিনিয়োগ করার পর তিনি কত সুদ পাবেন। তো এটা ভেরি ইজি, তুমি 800 টাকার 20% বের করবা, 600 টাকার 15% বের করবা, দেন দুইটার যোগফল, একটা আসবে 160 টাকা, একবার আসবে 90 টাকা, তুমি টোটাল 250 টাকা তুমি সুদ খাইছো, শেষ। এখানে চলে আসো 48 নম্বরে। 48 নম্বরে তোমার পি চাইছে, পি বের করতে হবে যে মূলধন কত। মূলধন মানে হচ্ছে ক্যাপিটাল বা পি বা প্রিন্সিপাল বলা হয় এটাকে অ্যাকচুয়ালি। তো এখানে 8% থেকে বেড়ে 10% হয়ে যাওয়াতে তোমার 4 বছরে আয় 128 টাকা বেড়ে গেছে। এখন এই যে 128 টাকা 4 বছরে বেড়ে গেছে, আমাকে তো সুদ আসলে যদি ম্যাথ করতে হয় এভরি ইয়ার বের করতে হবে, মানে প্রতি বছর। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার 32 টাকা বাড়ে। সেই যে 32 টাকা বাড়ছে, এটা তো আমার সুদের জন্য বাড়ছে, এমনিতে তো আমাকে সে দেওয়ার কথা না বাড়তি টাকা। তো তুমি বলবা যে 2% ইকুইভ্যালেন্টের জন্য তোমার 32 টাকা বাড়ছে, তাহলে টু হচ্ছে গিয়া আমার আর এর মান, আর আই হচ্ছে গিয়া আমার তোমার এই যে 32 হওয়ার কথা না এখানে, হ্যাঁ 32, আর এন ধরবা তুমি তখন 1। আবার যদি এন কে তুমি 4 ধরো তখন কিন্তু তোমার 128 ধরতে হবে, দেন তুমি এখান থেকে ভ্যালুটা বের করবা। ভেরি ইজি। মানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা সূত্র দিয়ে করবো, আমরা কিন্তু এইভাবে ম্যানুয়ালি করবো না, কারণ সূত্র দিয়ে করলে ইজি। মাথায় রাখবা যে তুমি যেই অ্যামাউন্ট নিচ্ছ সুদ, সেই অ্যামাউন্টের ইকুইভ্যালেন্ট এনকে নিবা। আমি যদি 32 বসাই তাহলে আমাকে বসাইতে হবে 1, এন এর ভ্যালু 4-এর জায়গায়। আর যদি 128 বসাও তাহলে কিন্তু মানে 4 বসাইতে হবে। তো ঘুরে ফিরে দেখো একই, কাটাকাটি করলে সেম হয়ে যায়, দ্যাটস ইট। এটা ইম্পর্টেন্ট, এটা থেকে যেহেতু কোশ্চেন আসে, দ্যাট ইজ তোমার সুদ আসল যখন থাকে একসাথে, যেমন এখানে 40,000 টাকা সুদ আসল, তোমার মূলধন চাইছে পি, এটা কিন্তু তুমি আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100 সূত্র দিয়ে করতে পারবে না। আর জাহাঙ্গীরনগর জানে যে স্টুডেন্টরা সবাই এই সূত্র জেনে আসছে, কিন্তু এই সূত্র পারে না, তখন তারা এই সূত্র দিয়ে কোশ্চেন দিয়ে দেয়। বি কেয়ারফুল। তো এটা করার কৌশল কি, এটা হচ্ছে তোমার এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। তো এখানে তুমি পি যদি বের করতে চাও তাহলে এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এখানে মনে রাখবা আর মানে হচ্ছে ওই যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে 100 দ্বারা ভাগ করে নিতে হবে, এটা শতকরায় থাকে। তো এখানে তুমি এই যেভাবে 40,000 নিচ্ছে, 1 + 20 × 5/100, অর্থাৎ এখানে 5 হচ্ছে আমার কিসের মানে এন, তোমার কি বলে
5/100, তো 5/100 কেন, এই যে হারের মান, তার মানে 5/100 হবে শতকরা, যেহেতু তাই আর এর মানটা। আর M20 কাটাকাটি করে তারপর ক্যালকুলেট করলে 20,000 টাকা আসবে। এই সমস্ত কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাইছি আমাদের ইন্টারেস্টের ক্লাস, আরো ডিটেলসে ক্লাস নিচ্ছি। আবার দেখো তোমার পরেরটাও সেম, সেই দুইটা তোমরা নিজেরা করতে পারবা। আচ্ছা, এখানে উপস্থিত অনুপস্থিতের বিষয়টা যে পার্সেন্টেজ শতকরাতে চলে আসছে, 160 জন, তার মধ্যে 32 জন অনুপস্থিত ছিল। তাহলে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? তো আগে 32 মাইনাস করে দেখবা যে উপস্থিত তাহলে কত ছিল, 128। তাহলে 160, 128, একে কত, একশোতে কত, 80%। পরেরটা আই গেস সেম, পার্সেন্টেজ এগুলা, এটা একটু ভিন্ন ধাঁচের, এটা আমি একটু করাচ্ছি পার্সেন্টেজের মধ্যে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে তোমার 30% এবং 20% বাড়ানো হয়েছে, তার মানে এটা প্লাস, এটাও প্লাস। এখন এটার পরবর্তীতে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? সো এই টাইপের যখন কোশ্চেন আসে তখন কি করতে হয়, দ্যাট ইজ এই যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, তোমাদেরকে এই সূত্র দিয়ে করতে বলছি। এখানে যদিও ভি দিছে, আমরা এ বি দিয়ে করছিলাম, বা আমাদের লেকচার শিটে মেবি এফ ছিল, তাই না? প্লাস মাইনাস এফ প্লাস মাইনাস এস ইকুয়াল টু এ প্লাস এফ এস বাই 100। তো এখানে হচ্ছে প্রথম যে ইয়েটা আর কি, কাইন্ড অফ প্রথম যেই বিষয়টা, সেটা যদি যোগ মানে বৃদ্ধি হয় তাহলে আমরা যোগফল নিব, পরেরটা যদি বৃদ্ধি হয় তাহলে যোগফল নিব, আর যদি তোমার হ্রাস হয় তাহলে বিয়োগফল মানে বিয়োগ চিহ্ন নিব অ্যাকচুয়ালি। তো এখানে আমার 30, 20 দুইটাই কিন্তু বাড়ছে, তার মানে +30 +20, এরপর চিহ্নটা কিন্তু আসবে এই দুইটার গুণফলের উপরে। তোমার যদি একটা মাইনাস হইতো তাহলে কিন্তু এই চিহ্নটা মাইনাস হয়ে যেত, কারণ এই যে উপরে দেখো গুণফল আছে এবি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এরকম। তো একটা যদি কোনো কারণে মাইনাস হয় তাহলে কিন্তু মাইনাসই আসে। এই জন্য এখানে দুইটাই প্লাস, তাই আমার এখানে প্লাস আসছে। আবার যদি দুইটাই মাইনাস হতো তখন আবার এটা প্লাস আসতো। তো বি কেয়ারফুল। 30 × 20 / 100, শূন্য শূন্য কাটি দিলাম। এখানে থাকে 40, এখানে থাকে 6, তার মানে 46 হচ্ছে কি আমাদের, সরি, এখানে থাকে 30, এখানে থাকে 20, 50 আর হচ্ছে 6, 56 হচ্ছে কি আমাদের পারফেক্ট অ্যান্সার। পরেরটাও সেম মেথড, পরেরটাও সেম মেথড, কারণ বর্গক্ষেত্রের যদি তুমি একটা বাহুকে 110% বৃদ্ধি করো তাহলে এই ক্ষেত্রফলের ক্ষেত্রে এই বাহুকে কয়বার বৃদ্ধি করছো, দুইবার। কারণ বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কোয়ার, তার মানে হচ্ছে এ ইন্টু এ। বলো তো একটা বর্গের কর্ণ কি হবে? কর্ণ √2a। √2a। 2a। টু এ। এগুলা কিন্তু টোটস্থ থাকে যেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে আসো যে ব্যাসার্ধের শতকরা চারুকলায় আসলে। যদি তোমার 10% বাড়ানো, আর এগুলা কিন্তু তোমার মুখস্থ রাখার দরকার নেই। ধরো তোমার এটা তো জানো যে বর্গের চারটা জিনিসই সমান, ঠিক আছে? ধরো এ এ এ এ, তাহলে এই বর্গের পরিধি কি হবে বলো তো? পরিধি কি হবে? 4a। 4a। পরিধি বলে না, এটাকে পরিসীমা বলে, একই জিনিস। আর বৃত্তের ক্ষেত্রে পরিধি বলে। আবার যদি বলি কর্ণ, তখন কি? এইটুকু যদি বের করতে হয় পিথাগোরাস দাও, তোমার এখানে এ স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার হবে, তার মানে 2a²। এখন যদি রুট করো তাহলে √2a, এখান থেকে চলে আসে পিথাগোরাস দিয়ে অতিভুজ বের করে ফেলো। ভেরি ইজি। সেভাবে যদি তুমি নাও পারো, শুধু বেসিকটা থাকলেই হবে, তুমি অ্যান্সার নিজে পরীক্ষার হলে বের করে ফেলতে পারবা সমস্ত সূত্রের। বুঝে গেছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, 58 নম্বরটা, এটা আমি করে দিচ্ছি। এখানকার মোটামুটি উপরেরটা এটা সেম জিনিস। কলার দাম 20% কমে যায়, 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া যায়। বুঝো, 12 টাকায় যদি দুইটা কলা বেশি পাওয়া যায়, কত পার্সেন্ট কমে যাওয়াতে? তোমার 20% কমে যাওয়াতে, তাহলে 12 টাকার 20% কত? 12 × 20% মানে হচ্ছে তোমার শূন্য শূন্য কাটা, 10 দিয়ে কাটলে হচ্ছে 1.2, মানে 2.4, রাইট? 2.4, 2.4। তো এই যে 2.4-এর জন্য তুমি দুইটা কলা বেশি পাচ্ছ, তার মানে 2.4 মানে কি দুইটা কলার দাম না? বুঝো বিষয়টা। তুমি 2.4 টাকার জন্য দুইটা কলা যদি বেশি পাও, তাহলে ওই দুইটা কলার এক্সাক্ট ভ্যালু কত? কত দাম? 2.4। তাহলে একটা কলার ভ্যালু কত হবে? 1.2, দুই দ্বারা ভাগ। তো ভেরি ইজি এটা। আচ্ছা, এখানে এই টাইপেরটা করাইছি, এটা করবো না, কত পার্সেন্ট কত পার্সেন্ট। আচ্ছা, এগুলো পার হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখো, দেখো, এটা বুঝো। এটা হচ্ছে ঐকিক নিয়ম। এখানে ঐকিক নিয়মের মধ্যে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা বুঝবা, তারপর আর ম্যাথ আমি করাবো না, টুইস্টটা বুঝলে হবে, কারণ ওটুকু পারলে বাকিটা তোমরা নিজেরাই পারবা। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক করতে কত সময় লাগবে আর কি, এটা জিজ্ঞেস করছে। তুমি এখানে তার মানে কি করতে হবে,
ঐকিক নিয়ম করতে হবে, এটাকে আমরা বাংলায় বলি ঐকিক। সো বিষয়টা বুঝো যে 60 জন লোক কাজ করতে পারে 18 দিনে, তাহলে একজন লোক যদি ওই কাজ করতে যায় তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন লাগবে। এটাই বেশি দিন। কিন্তু বুঝতে হবে যে বেশি দিন যদি লাগে, আমরা স্বাভাবিকভাবে ম্যাথ করার সময় এখান থেকে বড় সংখ্যা থেকে নিচে ছোট সংখ্যা আনলে এই পাশে কি অপারেশন করি? ভাগ করি, তাই না? কিন্তু এই কোশ্চেনের জি বেলাতে ভাই। এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল থিওরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি বলতেছে যে 60 জন যদি একটা কাজ 18 দিনে করতে পারে, সেই কাজ যদি একজন করতে যায় তাহলে তার আরো বেশি দিন লাগবে, কারণ সে এখন একা। সেই কনসেপ্ট অনুযায়ী এখানে কিন্তু গুণ হবে, মানে এটা বাড়বে। তো এটা বুঝবা তাইলেই হয়ে যাবে, এই কোশ্চেনগুলো এরকমই। ওকে। হুম হুম, এটা অপশন টেস্ট, আচ্ছা। ভাই 73 নাম্বারটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, 73 নম্বর, ওকে। দেখো বলছে কি, যে 120টি 25 সংখ্যার মুদ্রা ও 50 সংখ্যার 50 পয়সার মুদ্রা টোটাল 35 টাকা হয়, 50 পয়সার মুদ্রা কতটি? এখন বুঝো, টোটাল তোমার কাছে কয়েন আছে কয়টা? 120টা না? হুম। এখন দেখো বলছে কি, টোটাল কয়েন কিন্তু, সরি, 120টা না, এখানে বলছে যে 120টা 25 পয়সার মুদ্রা, আর 50 পয়সার মুদ্রা হচ্ছে কয়টা? তোমার 35টি। না না, সেটা তাও বলে তো নাই। সেটা ও, এই ভাইয়া, যে এই যে ভাইয়া এই যে এই ওইটাই যে বের এই যে, করতে আচ্ছা হবে আচ্ছা তো। আচ্ছা, এখানে এখানে একটা মানে কমা দিলে বেটার হইতো, লাইক এই যে এই পার্টটুকু আলাদা বুঝো। টোটাল কিন্তু তোমার কয়েন হচ্ছে 120টাই, সেই কয়েনের মধ্যে 25 পয়সার কিছু কয়েন আছে, সেই কয়েনের মধ্যে 50 পয়সার কিছু কয়েন আছে। তো আমি ধরলাম যে তোমার 25 পয়সার যে কয়েনগুলা, সেই 25 পয়সার যদি কয়েন থাকে তোমার এক্স সংখ্যক, তার মানে 25x, বুঝছো এই কথাটা? 25 পয়সার যদি হ্যাঁ ভাই। কয়েন থাকে, ধরে নিলাম যে এক সংখ্যক 25 পয়সার কয়েন আছে, তার মানে 25x প্লাস তোমার 50 পয়সার কয়েন আছে, তাহলে কয়টা? 50 ইন্টু এই যে 120 থেকে এক্স মাইনাস হবে, এই কয়েকটা, এটার ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কত? 35 টাকা। এখন 35কে আমরা পয়সা নিয়ে যাই আমাদের ক্যালকুলেশনের ইজির জন্য, কারণ এই পাশে আমরা পয়সা নিয়েছি তাই। তো এখান থেকে তুমি এটা করতে পারো। এখন তুমি চাইলে এটাকে অপশন টেস্টও করতে পারো। এভাবে এই পর্যন্ত সাজানোটা বুঝছো তো, এরপরে তো ক্যালকুলেশন তুমি নিজেই করতে পারবা, তাই আর আমি বুঝাইলাম না। এখান থেকে এক্সের ভ্যালু বের করা যায়, বাট আমি পরীক্ষার হলে এইভাবে আমি করতাম না, আমি আরো শর্টকাট করার ট্রাই করতাম, দ্যাট ইজ অপশন টেস্ট। এখানে দেখো কি বলছে, বলছে যে 50 পয়সার মুদ্রা কয়টা, তাই না? টোটাল কিন্তু মুদ্রা হচ্ছে 120টা। আমি ধরে নিলাম যে 50 পয়সার মুদ্রা হচ্ছে 20টি, আর স্বাভাবিকভাবে দেখো অপশন টেস্টের কোশ্চেনের উত্তর কিন্তু অপশন এতেই থাকে। ধরে নিলাম যে 50 পয়সার মুদ্রা 20টা, 50 পয়সার যদি মুদ্রা 20টা হয় তাহলে এখানে টোটাল কয় টাকা হয় বলো? 50 পয়সার যদি মুদ্রা 20টা হয় তাহলে এখানে হয় টোটাল 10 টাকা। 10 টাকা। তো আমি 10 টাকা পেয়ে গেলাম, তাহলে আমার টাকা বাকি থাকে আর কয় টাকা? 10 যদি মাইনাস, 15 টাকা। 25 টাকা। সরি, 25 টাকা। 25 টাকা। এখন আমাকে 25 টাকা মিলাইতে হবে বাকি কয়েন দিয়া, তাহলে কয়েন আমার আর বাকি রইলো কয়টা? 120টার মধ্যে যদি 20টা চলে যায়, বাকি কয়েন আর কয়টা আছে বলো? 100টা। 100। 100টা কয়েন আছে 25 পয়সার। 25 পয়সার 4টা 25 পয়সায় একটা হয়, তাহলে 100-এ 4 দিয়ে ভাগ দাও, তাহলে কয়টা হবে, কয় টাকা হবে? 25। 25। তাইলে দেখো 25-এ 25-এ মিলে গেছে, এখানে 10টায় মিলে গেছে, টোটাল 35 টাকা আমার পকেটে, বুঝছো? তার মানে প্রথম অপশন জি। দিয়ে আমার অ্যান্সার মিলে গেছে, তাই পরেরগুলো আর আমি টেস্ট করব না। আর তুমি যদি এটা ওই সময় তৎক্ষণাৎ মাথায় এইভাবে কাজ না করে তখন ইকুয়েশন ফর্ম করে ফেলবে, তাহলে ইজিলি অ্যান্সার চলে আসবে, বাট ইকুয়েশন ফর্ম করে আরো বেশি time। আচ্ছা ভাইয়া। এখন চলে আসো নেক্সট, এগুলো সেম মেথড, অনেকটা ইকুয়েশন ফর্ম করেই করতে হয়। ওকে। হুম, পিতা পুত্রেরটা করবো আমরা, এখান থেকে পিতা পুত্রেরটা বুঝো। 77 নম্বর, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 42 বছর। ওকে। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 42 বছর, অন্তর হচ্ছে 22 বছর। পুত্রের বর্তমান বয়স কত? এই যে পিতা পুত্রের বয়সের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম 99% হচ্ছে গিয়ে তোমার অপশন টেস্ট করেই করা যায়, ওটি দিয়ে করা যায়, বাট
দ্যার ইজ 1% চান্স যে তুমি কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে তোমাকে ইকুয়েশন ফর্ম করে করতে হবে, লাইক সেক্ষেত্রে তুমি অপশন টেস্ট করতে গেলে আরো বেশি সময় লেগে যায়। সো এইটা তোমার নিজস্ব চালাকি, যে তুমি কখন কোন মেথডে অ্যাপ্রোচ নিবা। এটা কিন্তু আমি তোমাকে বলে দিতে পারবো না, এটা তোমাকে পরীক্ষার হলে গিয়ে তোমার মাথায় তোমাকে ক্যাচ করতে হবে যে না, এবার যদি আমি এইভাবে যাই আমার বেশি সময় লেগে যাবে, এখন যদি এইভাবে যাই তাহলে আমার বেশি সময় লাগবে, তাহলে কোনটা করা উচিত। তো দেখো এখানে কি বলছে, পিতা পুত্রের বয়সের সমস্যা হচ্ছে 42 বছর, অন্তর হচ্ছে 22 বছর, পুত্রের বয়স কত, ধরে নিলাম পুত্রের বয়স 10 বছর। অপশন টেস্ট, পুত্রের বয়স যদি তোমার 10 বছর হয় তাহলে পিতার বয়স কত? বলো, সমষ্টি যেহেতু দেওয়া আছে 42, তাহলে পিতার বয়স কত? 32। 32 বছর। হ্যাঁ, তাহলে পিতা যদি 32 হয়, 10 যদি পুত্র হয়, দুইজনের যদি মাইনাস করি অন্তর, তাহলে কত আসে? 22। তো সব 22। অপশন মিলে গেছে, তাহলে এটাই উত্তর, বাকি আর টেস্ট করার দরকার নেই। পরেরটাতে চলে আসো। বললো যে পিতার 25 বছর বয়সে পুত্রের জন্ম হয়। আচ্ছা ধরো তোমার জন্ম, মানে তোমার জন্ম যখন হ- 10 বছর, তখন তোমার ছোট বোনের জন্ম হয়েছে। হ্যাঁ, তোমার বয়স যখন হচ্ছে 40 বছর, তোমার ছোট বোনের বয়স কত? ভাই 30 বছর। 30 বছর। 30 বছর। হ্যাঁ, 30 বছর, ঠিক আছে। 30 বছর। ওকে, তো দেখো এখানে কি বলছে, পিতার বয়স 25 বছর বয়সে পুত্রের জন্ম হয়েছে। তো তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে, ভালোই তো। পিতা কত বছর বয়সে তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে? তাই না? পিতার কত বছর জি। বয়সে সে তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। ধরে নিলাম যে পিতার বয়স 30 বছরে হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, পিতার বয়স যখন 30, পুত্রের বয়স তখন 5 বছর মাত্র, দ্বিগুণ তো হইলো না। ধরে নিলাম 40 বছর। তো পিতার বয়স যখন 50 বছর। হ্যাঁ আমি যাচ্ছি তো, তুমি কি অপশন টেস্ট আগেই 50-এ যাবা নাকি? স্টেপ বাই স্টেপ যাবা না? তুমি দেখো হ্যাঁ, 40 40 বছরে তুমি এখন আসো, তোমার বাচ্চা জন্মগ্রহণ করছিল 25 বছর বয়সে, তাহলে বাচ্চার বয়স হচ্ছে 15 বছর, তাহলে ডাবল হইলো না। 50 বছরে আসো, 25 বছর জন্ম, তার মানে ছেলে এখন 25 বছর হয়ে গেছে, তুমি 50 বছর হয়ে গেছে, তার মানে ডাবল হয়েছে, এই জন্য এটা উত্তর। তো এইভাবে অপশন টেস্ট করতে পারো। আচ্ছা, এই যে স্রোতের প্রতিকূল অনুকূল, এটা থেকে কোশ্চেন আসে, ভেরি কেয়ারফুল। তো এখানে আবার একটা টুইস্ট আছে। তো এখন কোনটার মধ্যে যে টুইস্টটা আছে সেটাই বুঝবো না। আচ্ছা করি, আমরা দুইটা করি তাহলে বুঝতে পারবো। দেখো, মনে রাখবা, অনুকূলে গেলে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগফল হয়, প্রতিকূলে গেলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হয়। ঠিক আছে, কারণ পানি অন্যদিকে যাচ্ছে, আমরা অন্যদিকে যাচ্ছি, কাইন্ড অফ রিভার্স, এরকম জোরপূর্বক যাচ্ছি আর কি। এখন ভাইয়া প্রতিকূল মানে তো বিপরীত, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রতিকূল মানে হচ্ছে বিপরীত। ওকে, এখন দেখো, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 2 কিলোমিটার, স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, কার্যকরী বেগ আর নৌকার বেগ একই কথা, এখানে কনফিউজড হওয়ার কিছু নাই। ঘন্টায় কত কিলোমিটার? তো যখন একটা জিনিস বোঝো, স্রোতের বেগ যদি 3 হয়, স্রোতের প্রতিকূলে যদি নৌকার বেগ যদি 2 হয়, তাইলে নৌকার অ্যাকচুয়ালি পাওয়ার কত? আমি তোমার আবারও বলতেছি, কোশ্চেন বোঝো। স্রোত আসতেছে 3 স্পিডে, আর তুমি স্রোতকে ঠেইলা যাইতেছো, তবুও তোমার বেশি এক্সট্রা স্পিড আছে 2, তাহলে তোমার পাওয়ার কত? ভাই -1। 5। -1 হলে তুমি কেমন কত হলো? প্লাস ভাই ওয়ান। 5। তোমার 5 পাওয়ার ভাইয়া, হচ্ছে 5। 5, যার কারণে তুমি ওই 3কে ওভারকাম করে আরো এক্সট্রা 2 নিয়ে চলে যাচ্ছ, তোমার এখন স্পিড হচ্ছে 2 প্রতিকূলে। তো এই হ্যাঁ, জন্য, হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য বুঝতে হবে যে নৌকার বেগ তার মানে এখানে কত, 5, আর স্রোতের বেগ 3। এখন বলছে এইটা আর কি, এখন কার্যকরী বেগ মানে কি চাইছে, ও এখন বলছে যে অনুকূলে কার্যকরী বেগ কত। তো যদি এখন অনুকূলে হয় তাহলে এই স্রোতের বেগ আর নৌকার বেগ মিলে যাবে, 5 আর 3 মিলে গেলে 8। শেষ। পরেরটা দেখো।